এটা হচ্ছে মেট্রো ট্রেন। মেট্রো থেকে নেমে আমরা টমটম নিয়েছি। এটা হচ্ছে দার্জিলিং এর টয় ট্রেন। আমরা চলে আসছি আমাদের সে জায়গায় যেখানে আসার জন্য আমরা লতা গাছ দিয়ে সুড়ঙ্গের মতো পথ বানিয়েছে। এটার নাম হচ্ছে কলকাতা রিটস। আমি এখন চলে আসলাম ওয়াইল্ড ফ্লাওয়ার গার্ডেন। আমি আপনাদেরকে পুরো গার্ডেন ঘুরে দেখাবো। अगला स्टेशन सॉल्ट लेक स्टेडियम। दरवाजे बाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। পরবর্তী স্টেশন সল্ট লেক স্টেডিয়াম। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি Next station is Bengal Chemical. अगला स्टेशन बेंगल कैपिटल। পরবর্তী স্টেশন বেঙ্গল কেমিক্যাল। মেট্রোতে বসে Next station is City Center. পরবর্তী স্টেশন সিটি সেন্টার। অনেক কিছু এখন ভয়েস অফ মেট্রো আপনার চলার পথে সাথে সাথে এই আমাদের জন্য যোগাযোগ। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। আজকে আমরা যাচ্ছি কলকাতার সবচেয়ে আকর্ষণীয় এবং খুব সুন্দর একটা জায়গা দেখার জন্য, যেটা না দেখলে কলকাতায় দেখা হয় না মনে হয়। সেখানে যেতে হলে মার্কুস স্ট্রিট থেকে ট্যাক্সি বা লোকাল বাসে করে প্রথমে শিয়ালদা আসতে হবে। আমরা যাচ্ছি সেই জায়গার নামটি হলো, যাচ্ছ কোথায়? আমরা এখন ইকো পার্কে। কি সুন্দর জায়গা, আসলে সুন্দর আছে। সুভাষচন্দ্র বসু উদ্যানে কেন আছে? টিকিট কেটে মেট্রো করে সল্ট লেক সেক্টর 5 এ এসে স্টেশন এসে নামলে লোকাল সিএনজি বা টুকটুক পাওয়া যায়, সেগুলো করে ডাইরেক্ট ইকো পার্কের গেটে চলে আসা যায়। আমরা চলে আসছি আমাদের সেই আরেকটি নতুন সাইট সিইং করার জন্য। এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া সেই ইকো পার্কের সামনে, আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এটা হচ্ছে ঢোকার গেট। আমরা প্রবেশ করছি ইকো পার্কের মধ্যে। আর এখানে প্রবেশের টিকিট হচ্ছে জনপ্রতি 30 রুপি করে। প্রথমে এই পাশ দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে যাত্রাগাছিতে। আর যাত্রাগাছিটা হচ্ছে কলকাতার নিউ টাউনের পরে বিশ্ববাংলা ফেলেই যেতে হয়। এই যে বিশাল রেক দেখতেছেন, এই লেগের মাঝখানে রয়েছে একটি বিশাল দ্বীপ, যার নাম সবুজ সাথী দ্বীপ। এখানে রয়েছে একটা কাচের ঘর। আর এই রেকটা প্রায় ২৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা বা ৭ একর জায়গা জুড়ে অবস্থিত। লেকের চারপাশে প্রায় ১৯৪ হেক্টর বা ৪৮০ একর জায়গা জুড়ে এই পার্কটি বানানো হয়েছে। বিশাল এই লেকের চারপাশ ঘিরে এই লেক। এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট। এটা হচ্ছে ফরেস্টের গেট। আমরা এখন প্রবেশ করতেছি। আমরা এখন জাপানিজ ফরেস্টের ভিতরে আসছি। আর এগুলোর নাম হচ্ছে স্মল বুদ্ধা। আর ফরেস্টটা ঘুরে ঘুরে এখন আমরা দেখব এখানে কিভাবে জাপানি সংস্কৃতিকে তারা তুলে ধরছে। মূলত এখানের মধ্যে জাপানের বিভিন্ন ঐতিহ্যগত জিনিসপত্র এবং জাপানের সাংস্কৃতিক বিভিন্ন রকম এবং জাপানি পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে। জাপানের মধ্যে যেভাবে পার্ক নির্মাণ করা হয়, হয়তো সেভাবেই পার্কটা বানানো হয়েছে। আমি একটা এখন লতাপাতা সুড়ঙ্গের মাঝখান দিয়ে যাচ্ছি। এইটা লতাপাতা দিয়ে বানানো হয়েছে সুড়ঙ্গটা। দেখতেছেন বিরাজ, খুবই একটা সুন্দর বাগান বানানো হয়েছে, খুবই সুন্দর। মাঝখানে একটা ছোট্ট লেক কেটে লেগের উপরে গাছের ফুল দিয়ে খুবই সুন্দর করে একটা লেক বানিয়ে এই পার্কটাকে বানানো হয়েছে জাপানিজ স্টাইলে করে। কারণ জাপানিরা বেশিরভাগই তারা গাছ ইউজ করে তাদের সব কাজে। এখানেও সেই হিসেবে গাছ ইউজ করছে। এখন আমরা যাচ্ছি জাপানির ঘর দেখার জন্য। জাপানিজরা যেভাবে ঘর বানায় মূলত এই ঘরটা সেভাবেই বানানো হয়েছে।
আমরা সেই ঘরটা দেখতে আসছি। এগুলো বোদ্ধাদের তাদের প্যাগোডার মধ্যেই থাকে এরকম ঘন্টাগুলি। এটা হচ্ছে জাপানের গড়ের আদলে নির্মিত একটা গড়। আর এটা হচ্ছে একটা টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল। এখানের ভিতরে একটা বুদ্ধার মূর্তি আছে। এটা হচ্ছে গড়ের বাহির থেকে খুবই সুন্দর দেখতে দৃশ্যটা, সবুজ ঘাস আর সবুজ প্রকৃতি। এটা হচ্ছে জাপানিরা যেভাবে ঘর নির্মাণ করে তাদের মতো করে ঘরটা বানানো হয়েছে এবং তাদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এখানে। এটা একটা প্যাগোডা, তাদের টেম্পেলের মতো করে বানিয়েছে। এটা হচ্ছে জাপানিজ বুদ্ধা। এখন আমরা এই পাশ দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে কি বানিয়েছে এখন দেখবো আমরা। অনেকগুলো পিলারের সন্নিবিষ্ট একটা সুড়ঙ্গ বানিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। লাল আর কালোর মাঝে সুড়ঙ্গটাকে অসাধারণ লাগতেছে। ফরেস্টটা খুবই সুন্দর এবং খুবই সুন্দর করে জাপানি বিভিন্ন ইতিহাস ঐতিহ্যকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখন আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। এই পাশে কি আছে দেখি, এখানে অনেকগুলো মুখোশ দেখা যাচ্ছে যেগুলোকে জাপানি মানুষদের চেহারার আদলে নির্মাণ করা হয়েছে। আর এই বাগানটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, খুবই এখন আমি এই পাশ দিয়ে আসছি, এই পাশে কিভাবে তারা সাজিয়েছে দেখতেছি। বাঁশ দিয়ে বিভিন্ন রকম লাইটিং এর মতো করে সাজিয়েছে এটা, কারণ জাপানিরা বাঁশও ব্যবহার করে তাদের কাজে। তাদের ঘরবাড়িতে গাছ এবং বাঁশ এই দুইটা জিনিসই তারা বেশি ব্যবহার করে, সেই জন্য এখানে এই দুইটা জিনিসকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, জাপানিজ ঘরের আদলে নির্মাণ করছে এটা। এটা হচ্ছে জাপানের ফরেস্ট বানিয়েছে, জাপানের বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরছে। একটা বাঁশের রাউন্ড গেমের মতো করে বানিয়েছে, চারপাশে বাঁশকে দিয়ে সাজিয়ে। ঘুরতে ঘুরতে ফরেস্টের শেষ ভাগে চলে আসছি, এখন আমরা বাইর হয়ে যাব। বাইর হওয়ার রাস্তাটা খুবই সুন্দর, দুপাশে ফুলের বাগান, দেখতে খুব সুন্দর লাগতেছে। আমরা এখন জাপানিজ ফরেস্ট থেকে বের হয়ে এই পাশে আসতেই চোখের সামনে পড়লো ফ্রান্সের সে বিখ্যাত আইফেল টাওয়ার। দূর থেকে সে আইফেল টাওয়ারটা খুবই সুন্দর লাগতেছে। এখন আমরা আইফেল টাওয়ারের কাছে যাব, কাছে গিয়ে দেখবো আইফেল টাওয়ারটা। ক্যামেরাতে জুম করে দেখতেছি এখন। এখন আমি যাচ্ছি আইফেল টাওয়ারের কাছে, কাছে গিয়ে দেখবো ফ্রান্সের সে বিখ্যাত আইফেল টাওয়ার। এখানে মূলত সেই আইফেল টাওয়ারের রেপ্লিকা বানানো হয়েছে। এটা একটি মঞ্চ, সম্ভবত কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে এখানে আয়োজন করা হয়, সেইভাবেই বানানো করছে। আর আমরা ভিতরের দিকে যাচ্ছি ইকো পার্কে, দেখি সামনে আর কি কি আছে। এখানে একটা লেগের মতো আছে, লেগের মধ্যে খুব সুন্দর করে একটা ব্রিজ দেওয়া হয়েছে। এটা হচ্ছে রবি অরণ্য। আমরা এখন রবি অরণ্যতে আসছি, দেখতেছেন। এখন আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি, আরো সামনের দিকে। আর সামনে আরো কি কি আছে আমরা দেখব। এগুলো হচ্ছে মূলত ডাস্টবিন, বিভিন্ন রকম ফলের রেপ্লিকা দিয়ে বানানো হয়েছে। ডাস্টবিনগুলো খুব সুন্দর, বিশাল বড় এই পার্কটা, অনেক বড়। এটা হচ্ছে বাঁশঝাড়, দেখতেছেন। আমরা এখানের ভিতরে আরো সামনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, আর দেখে দেখে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা দুজনে আসছি এখানে। এটা হচ্ছে কলকাতা রিটস। মূলত এখানে মানে উম, অবসর সময়ে মানুষ বিভিন্ন রকম বই পড়ার জন্য আসতে পারে, বসে গল্প গুজব করবে এবং বিভিন্ন রকম উপন্যাস বই পড়ে সময় কাটাতে পারবে, সেই হিসেবে এর আগে বানানো হয়েছে। বইয়ের খুবই সুন্দর, সবুজ এবং দেখতে খুব সুন্দর লাগতেছে। বিশাল বড় এই পার্কটা, সত্যি দেখার মতো। আর এই লেকটা অনেক বড়, বিশাল, প্রায় 7 একর জায়গা জুড়ে লেকটা।
এখন আমি আরেকটা বাগানের মধ্যে চলে আসছি। এটা হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার মিডো, অর্থাৎ এখানে বনের বিভিন্ন রকম ফুলের চারাকে নিয়ে এই বাগানটা বানানো হয়েছে। এখানে বনজ বিভিন্ন ফুল গাছ রোপণ করা হয়েছে, আর সেই ফুল দিয়ে বাগানটাকে সাজানো হয়েছে। দেখতে বাগানটা খুব সুন্দর লাগতেছে। বাগানটা কিন্তু খুবই বিশাল এবং অনেক লম্বা। দলে কুটি বানিয়ে ব্যাঙের ছাতার মতো করে মানুষে বসার জন্য খুবই সুন্দর একটা বসার জায়গা বানিয়েছে। এভাবে অনেকগুলি আছে এই জায়গায়, ব্যাঙের ছাতার মতো করে গাছের খুঁটির মতো আদল দিয়ে বানানো। আর বাগানটা খুবই বড় এবং খুবই লম্বা এবং অনেক বিশাল। এখন আমি চলে আসছি পার্কের পাশে, লেগের পাশে। আর লেগের পাশে এরকম অনেকগুলি মানুষের রিপ্লেকা বানানো হয়েছে লেক সাইডে, রাস্তার পাশে। এটাই হচ্ছে সেই বিশাল একটা সবুজ প্রকৃতি, হিম শীতল বাতাস, লেকের আর মনোরম সৌন্দর্যের মাঝ দিয়ে হাঁটতেও ভালো লাগে। মন প্রাণ ফ্রেশ হয়ে যায় শীতল লেকের বাতাসে। আমি এখন সামনের দিকে যাচ্ছি, সামনে আর কি কি আছে দেখবো। লেকের পাশে এইভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসটাতে স্ট্যাচু বসানো হয়েছে, যা লেকের সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলছে। বাগানটা খুবই সুন্দর, ওয়াইল্ড ফ্লাওয়ার বাগান, এটা অনেক বড়। দেখতেছেন ভিউয়ার্স, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যাট, যেখানে খাবার দোকান একটা। আর লেকের পরিবেশটা এতই মনোরম এবং এতই সুন্দর যে মন মুগ্ধ করে হয়ে যায়। শহরের যান্ত্রিক জীবনের ব্যস্ত শহর থেকে একটু মন খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য এই লেক খুবই উপযোগী। সবুজ প্রকৃতি আর শীতল হিমেল লেকের বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ মানুষকে প্রফুল্ল করে তোলে। দার্জিলিং এর টয় ট্রেনের আদলে বানানো এই গাড়িগুলি দিয়ে এই পুরো পার্কটা ঘুরে দেখানো যায়। এতে জনপ্রতি 100 রুপি করে ভাড়া নেই। এই টয় ট্রেন মতো গাড়িগুলো করে পুরা পার্ক ঘুরে দেখতে পারে দর্শনার্থীরা। এটার নাম দেওয়া হয়েছে ঘুম স্টেশন। দার্জিলিং এর হিস্টোরিক্যাল ঘুম স্টেশনের নামে এটার নাম দেওয়া হয়েছে। গাড়িগুলিকেও সেই টয় ট্রেনের আদলে বানানো হয়েছে। আমার আঙ্কেল বসে আছে একা একা, আঙ্কেলের সাথে একটু বসে গল্প গুজব করি। এই বাগানটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। এটা হলো একটা ফাউন্টেন, ঝর্ণা, যেটা ওয়াইল্ড ফ্লাওয়ার গার্ডেনের একদম শেষ প্রান্তে। আর আমার আঙ্কেল এখনো সে বসে হাসি মুখে বসে আছে। অর্কিড ফুল গার্ডেন, ফুলগুলি খুবই সুন্দর লাগছে, ফুলের বাহারি সৌন্দর্যে দেখতে অপূর্ব লাগে। আর এদিকে মেসি সাহেব বল নিয়ে ড্রিবলিং করতেছে, দেখতেছেন। আমাদের মেসি দাঁড়িয়ে আছে। এখন আমি আরো সামনের দিকে যাচ্ছি। বাগান আর লেকের পাশ ঘুরে ঘুরে দেখতে দেখতে এই পার্কটা এতই বিশাল এবং এতই বড় যে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু পার্কে শেষ হচ্ছে না। হাজার হাজার রকমের ফুলের চারা এখানে, কত রকমের যে ফুল আর কত বাহারি ফুল গাছ এখানে আছে তার কোনো হিসাব নেই। শুধু দেখতেছি আর অবাক হচ্ছি, কত রকমের ফুল একসাথে দেখতে পাচ্ছি একটা জায়গায়। যদি রকমের ফুলের বাহারি সৌরভ আর ফুলের সৌন্দর্য দেখতে চান, তাহলে এখানে অবশ্যই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আসতে হবে, তাহলে বাহারি রঙের ফুল দেখতে পারবেন। এখন আমরা চলে আসছি আরেকটা ফুল বাগান, যেটা হচ্ছে রোজ গার্ডেন।
এখানে কত রকমের গোলাপ আছে এবং পৃথিবীতে কত কালারের গোলাপ আছে দেখি আমরা গোলাপ গার্ডেনে দেখতে পাই কিনা। প্রথমে ঢুকতে দেখলাম হলুদ গোলাপ, হলুদ কালারের গোলাপ এবং আরো নানা রকমের গোলাপ আছে এখানে। আমরা এখন সামনের দিকে গিয়ে তা দেখব। এই গোলাপ গার্ডেনটা অনেক বড়, অনেক বিশাল এবং অনেক লম্বা। হেঁটে শেষ করতে পারতেছি না, আমি শুধু হাঁটতেছি আর সামনের দিকেই যাচ্ছি। এখানে বসার জন্য এরকম সুন্দর করে সাজানো হয়েছে। মানুষ যখন ক্লান্ত হয়ে যাবে এখানে এসে বসে রেস্ট করতে পারবে। এখন আমরা চলে আসছি আরেক রকমের গোলাপ দেখার জন্য। এগুলো হচ্ছে লাল গোলাপ এবং পিঙ্ক গোলাপ। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো জায়গায় পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকেন আমার এই ভিডিওতে। এবং গোলাপ এর নানা বর্ণের, নানা রঙের, যেটা ভালোবাসার প্রতীক, হৃদয়ের প্রতীক এবং মানুষের প্রতি মানুষকে মহব্বত করার প্রতীক। সেই গোলাপ বাগানকে দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং বিভিন্ন কালারের গোলাপ দেখে আশ্চর্য হচ্ছে পৃথিবীতে কত কালারের না গোলাপ আছে। পৃথিবীতে যত প্রজাতির গোলাপ গাছ আছে সবগুলোর কালেকশন সম্ভবত এখানে রাখা হয়েছে। লাল, নীল, সাদা, হলুদ, বেগুনি বিভিন্ন কালারের গোলাপ গাছ এখানে সংগৃহীত আছে। এটা হচ্ছে রোজ গার্ডেন। আমরা এখন রোজ গার্ডেন দেখতেছি, বিভিন্ন কালারের গোলাপ। আর রোজ গার্ডেনের শেষ দিকেই আমরা এখন বাহির হয়ে যাচ্ছি। আর বাহির হতেই একটা ফোয়ারা পড়ে, এরপরে হচ্ছে আপনার কি আছে আমরা এখন দেখব। রোজ গার্ডেন এরিয়া থেকে বাহির হতেই চোখের সামনে পড়ে একটা মন্দিরের রিপ্লিকা। মন্দিরটার নাম হচ্ছে তারাকোটা মন্দির। এই ইকো পার্কটা এত বিশাল যে এক ভিডিওতে পুরো ইকো পার্ক দেখানো সম্ভব নয়, তাই আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ নিয়ে অনুরোধ রাখতেছি। এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।